বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক, আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ বাচ্চা ছেলে মেয়েদেরকে ঠিক মতো করে মানুষ করতে পারছি না। এখন এসেছে এই মোবাইল এবং পর্নোগ্রাফি। তোমরা নিশ্চয়ই অবাক হবে না যে অল্প কদিন আগে আমার কাছে একটা কমপ্লেন্ট এসছে, আমি হাত পা ছেড়ে দিয়ে ভাবছি আমি এটা নিয়ে কি করব। 10 বছরের একটি বাচ্চা, একটি 2.5 বছরের একটি মেয়েকে, এটাকে আমি কি করে ধর্ষণ বলি? এটাকে আমি কোন ভাষায় ব্যাখ্যা করব তোমাদেরকে? এই বাচ্চা ছেলেটাকে যখন আনা হলো, সে তো বোঝেই না। সে কি দেখে? সে দেখে বড়রা যা দেখে সেটা দেখে সে। তার যে মানসিক বিকৃতি ঘটছে, উই অ্যাজ এ রেসপন্সিবল সোসাইটি আমরা কি করছি? আমরা আমাদের শিক্ষা দীক্ষার জায়গায় এটাকে আমরা এই বাচ্চাদেরকে প্রোটেকশন দিতে পারছি না। এবং আমাকে যখন আমার অফিসার এই কথাটা বলল, আমি চুপ করে থাকলাম, থেকে ওকে বললাম, বাচ্চার একজনকে তো আমাদের মেডিকেলি ট্রিট করতে হচ্ছে, আর এই বাচ্চাটাকে তো কাউন্সিলিং, একটা 10 বছরের বাচ্চা কাউন্সিলিং কতটুকু বোঝে আমি জানি না, কিন্তু তাকে তো সেরকম একটা কিছু করতে হবে। এগুলো হচ্ছে জটিল সামাজিক সমস্যা, কিন্তু সমস্যা বলে তো আমি কার্পেটের ভিতরে লুকিয়ে রাখতে পারছি না। এবং তোমরা এটাও জানো যে এই সহিংসতাগুলো এতই ব্যাপক, এগুলার ব্যাপারে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে কঠোর কতগুলো আইনি দাবি তুলতে যাচ্ছি। একটি হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ। সারা পৃথিবী যদি করতে পারে, আমার দেশ কেন করতে পারে না? এবং একটি বয়সের নিচে এই অ্যাক্সেসই থাকবে না। এবং এই দাবিটা আমি তোমাদের সামনে করছি। আমি আমার জায়গা থেকে সরকারে বসে যতটুকু সম্ভব আমি এটা নিয়ে ফাইট করব। আমাদের বাচ্চাদের হাতে এটা তুলে দেওয়া যাবে না, বাচ্চা ছেলেদের হাতে এগুলো তুলে দেওয়া যাবে না। আর তোমরা এটাও জানো যে মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, এবং সেই অ্যাবিউজের কারণে এই বাচ্চাটা তার জীবনের শুরুতেই সমান সুযোগ পায় না। সে তার মানসিক যে বিকাশটা, সুস্থ বিকাশটা, যেটা অ্যাবসলিউটলি যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা, সেটা ব্যাহত হয়ে যায়। এবং তাকে সাহায্য করার জন্য তোমরাও নেই। তোমরা তো ছেলেরা, ছোট ছোট, তোমরা বাবারা, তোমাদের ছোট ছেলের খবর কি রাখছো? তোমার ছোট ছেলেটা যে মাদ্রাসায় দিয়ে দিয়েছো, তার খবরটা রাখছো না। হয়তো দারিদ্র্যের কারণে রাখছো না, হয়তো বা ঝামেলা বলে রাখছো না, যে কারণেই হোক। আমাদের বড় ছেলেরা এই ছোট ছেলেদের দায়িত্ব কি নিচ্ছে? আমার দৃষ্টিতে নিচ্ছ না তোমরা। এই যে আমার সমাজে এই যে কঠিন একটা অবস্থা বিরাজমান, আমরা আজকে 10 মাস পূরণ করে এটা যে পাল্টে ফেলতে পারবো তা নয় সম্পূর্ণ, কিন্তু আমরা কতগুলো বেসিক কাজ করে যেতে পারবো, বেসিক কাঠামো তৈরি করে যেতে পারবো, এবং কতগুলো বেসিক রিসার্চ করে যেতে পারবো, যেগুলোর মধ্যে দিয়ে এটাকে চলমান রাখা যাবে, একটা শক্ত রেজিস্ট্যান্স বিল্ড করা যাবে। আমি রেজিস্ট্যান্সের কথা সরকারে বসে বলছি, কারণ এই রেজিস্ট্যান্স হচ্ছে সোশ্যাল রেজিস্ট্যান্স। এবং আমার মন্ত্রণালয়ে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা গ্রাম অবধি পৌঁছাবো, মানুষের দ্বারগড়ায় আমাদের মন্ত্রণালয়টা পৌঁছাবো, এবং যৌথভাবে আমরা এই লড়াইটা লড়বো। এটার জন্য আমরা কয়েকটা স্ট্রাকচারাল ডিসিশন নিয়েছি। জাতীয় হেল্পলাইন 109 গত মার্চ, এপ্রিল, মে ও জুন থেকে 2025
পর্যন্ত মোট কল এসেছে 2,81,445টি, যেখানে চিকিৎসা সংক্রান্ত কল এসছে 3,855, কাউন্সেলিং সংক্রান্ত 8,564, এবং পুলিশের সহায়তা চেয়েছে 4,586টি, আইনি সহায়তা সংক্রান্ত চেয়েছে 14,999, মানে 15,000। সাধারণ তথ্য সংক্রান্ত কল এসেছে 2,39,764টি, তার মানে থেকে আর অন্যান্য এসছে 9,000। তার মানে বুঝতে পারছো যে সাধারণ তথ্য চেয়ে সবচাইতে বেশি কল আসে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আমরা এই তথ্যটাকে নিয়ে কি করতে পারছি। আমার মাত্র 10 দিনের একটা স্ক্যান করা তথ্যের জায়গা 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। তুমি আমাকে বলো তো, আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, আমরা ধর্ম বিরোধী ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? সব কথার শেষে আরো একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে বাবারা, ধর্ষণটা কে করে? মেয়েরা কি মেয়েদেরকে করে? মেয়েরা কি শিশুদেরকে করে? ধর্ষণটা তো ছেলেরা করে, তাই নয় কি? তো এখানে আমাদের একটা দায়িত্ব থেকে যাচ্ছে না? আমরা একটা অবহেলা হয়ে যাচ্ছে না আমাদের? ছেলেদেরকে সুস্থ করার জন্য আমরা কি করছি, এবং ছেলেদেরকে পুনর্বাসন করার জন্য আমরা কি করছি? একটা হচ্ছে বৃদ্ধ বয়সে যে করে সে তো শুধরাবার নয়, সে কি শুধরাবার? হ্যাঁ, তাকে চরম শাস্তিটাই দেওয়া উচিত। আমি মানবাধিকার করি বলে আমাকে সবাই বলছে তুমি মৃত্যুদণ্ডের কথা বলছো কেন? আমি এমন একটা জায়গায় গিয়ে এসে দাঁড়িয়েছি, আমার যদি চয়েস হয়ে থাকে আমার ছোট্ট বাচ্চাটাকে বাঁচানো অ্যাজ এগেইনস্ট মৃত্যুদণ্ড, একজন ধারী অপরাধীর বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ড চাই। কেন? কারণ আমার ছোট্ট বাচ্চাটাকে তো একটা সুযোগই দেওয়া হলো না জীবনে, তাকে দাঁড়াবার সুযোগ দেওয়া হলো না, তাকে বাঁচার সুযোগ দেওয়া হলো না। আমি কি করে, যে তাকে বাঁচতে দিচ্ছে না, আমি তাকে কি করে বলি যে হ্যাঁ সে বাঁচবে? মানবাধিকার বলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু আমি আজকে বলছি এই অপরাধ শেষ হতে হলে ফায়ারিং স্কোয়াড। কিন্তু তাই বলে কি আমি সব এই যে 10 বছরের বাচ্চা, এই যে 15 বছরের বাচ্চাগুলো যারা এখন কিশোরী জ্ঞান হয়েছে, জানো যে তোমরা, তারা মেয়েদেরকে নির্যাতন করছে, এদেরকে কি আমি ফায়ারিং স্কোয়াডে দেব? এদেরকে আমার রিহ্যাবিলিটেট করতে হবে, ওখান থেকে সরিয়ে আনতে হবে সূত্রগুলো, কজগুলো। আপনাদের ঘরে যারা ছেলেমেয়েরা মাদ্রাসায় কাজ করে একটু খোঁজ নেন তো প্লিজ, একটু খোঁজ নেন। আমি খোঁজ নিয়েছি, আমি জানি। এখন এটা প্রমাণ দেখুন, আমার স্কুলে যখন একটা অঘটন ঘটে আমার প্রিন্সিপাল স্বীকার করতে চায় না, টিচার স্বীকার করতে চায় না। তারা স্বীকার করলো কি করলো না আমার কাছে ইস্যু নয়। আমার কাছে ইস্যু হচ্ছে যে এই ঘটনাটা যে ঘটছে এটা ক্রমশই সামনে চলে আসছে, এবং আমরা নারী শিশু মন্ত্রণালয় থেকে এটা থেকে চোখ এড়িয়ে থাকতে পারি না। এবং যেহেতু চোখ এড়িয়ে থাকতে পারি না, আমাদেরকে পদ্ধতি বের করতে হবে। আমি চাইবো আমার সকল স্কুল, শিশুদের সকল স্কুল আমার কাছে স্পষ্ট খোলা থাকবে, আমার মাদ্রাসা স্পষ্ট খোলা থাকবে, আমার মন্ত্রণালয় সেখানে যখন খুশি যেতে পারবে, যখন খুশি পর্যবেক্ষণ করতে পারবে, যখন খুশি বাচ্চাদের সাথে কথা বলতে পারবে। আমি এটা দাবি করছি। ওনারা ওই কথা যদি বলেন তাহলে ওনাদেরকে স্পষ্টভাবে আমাদের সামনে এসে দাঁড়াতে বলুন, আমরা একসাথে কাজ করব। এমন কিছু নিয়ম থাকা উচিত, একটু শাস্তির ব্যবস্থা থাকা দরকার, এবং জাতীয়ভাবে আমরা এই যে একটা অপসংস্কৃতি আমাদের একেবারে শিকড়ে ঢুকে গেছে, এটা কি আমার সংস্কৃতি? আমার মৌলভী সাহেবরা এই কথা বলুক তো। হ্যাঁ, আমরা ধর্মের কথা বলি, আমাদের নিজের কালচারকে বাঁচিয়ে রাখার কথা বলি। আমার এই কালচারটা কি আমার ছিল? হ্যাঁ, কিন্তু এটা তো আমার একেবারে শিকড়ে ঢুকে গেছে। আমি কি করছি? সো এটাকে থামাতে হবে। এন্ড ইটস নট এন ইজি জব, কিন্তু আইন হচ্ছে একটা আর সমাজ সচেতনতা হচ্ছে আরেকটা, এবং সমাজ সচেতনতার জায়গাটা
আহ, আহ, থেকে সচেতনতার চাইতে বড় কথা হচ্ছে ব্যবহার পরিবর্তন, অর্থাৎ বিহেভিয়ার চেঞ্জ। এটা দীর্ঘমেয়াদী জিনিস। আমি এখানে ও সমস্ত নিয়ে আলাপে যাচ্ছি না। তবে আপনাদেরকে যেটা তোমাদেরকে যেটা আমি বলতে চাই, নারী ও শিশু মন্ত্রণালয় একেবারে উঠে নড়ে চড়ে বসেছে। আমার তোমাদের সহযোগিতা দরকার, তোমাদের সাহায্য দরকার। আমাদের কুইক রেসপন্স টিম হচ্ছে একটা বিশাল সামাজিক উদ্যোগ। এটা কিন্তু অলরেডি আমাদের কমিশনের আলোচনায় এসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এসছে এবং এটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে শেখানো, যাতে করে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। অবশ্যই আমরা প্যারালিগাল ট্রেনিং দেব এই 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 তরুণদেরকে। আমরা সাইবার ইউনিটের বুলিং এর পরিপ্রেক্ষিতে আইটি ট্রেনিং দেব, যাতে করে ওরা নিজেরা এটাকে করতে পারে। আমরা কাউন্সেলিং কিভাবে দিতে হয়, ওরাই কিন্তু ওই তৃণমূলে কাউন্সেলিং এর যে সক্ষমতা, সেই ট্রেনিংটাও তারা পাবে। প্লাস তারা কিন্তু ওই কমিউনিটি মোবিলাইজ করা, কমিউনিটির সাথে কাজ করার যে টেকনিক গুলো আমরা এত বছর ধরে আমরা আমাদের মতো মানুষগুলোর সারা জীবনটাই আমরা দিয়ে দিয়েছি ওই কাজে, সেই কাজগুলো আমরা, সেই পদ্ধতিগুলো আমরা তাদেরকে শেখাবো, যাতে করে তারা কমিউনিটির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তার মানে বুঝতে পারছো যে এই তরুণ দলকে আমরা যে যে মৌলিক জ্ঞানটা তাদের দরকার, ইমিডিয়েট এইড, তুমি প্যারালিগালস বলছি, আমাদের প্যারা ডক্টরস হয়, আমাদের কি বলে প্যারা হেলথ ওয়ার্কার্স হয়, ওরা যেন ঘটনাটার সবচাইতে প্রথম স্তরে এটাকে অ্যাড্রেস করতে পারে, সেই স্কিলটা ওরা পাবে।